আজকে আমরা দেখে নেব এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষা হবে তার একটা মক টেস্ট। তো আমি দেখো তোমাদের ছোট ছোট মক টেস্ট নিচ্ছি, ফুল মক টেস্ট কিন্তু অবশ্যই তোমাদের নেব কিছুদিন পরে। তো এখন যেটা নেব গ্রুপ সি এর জিকে এর উপরে, যে 20টা জিকে আছে সেই জিকে এর উপরে নতুন সিলেবাস অনুযায়ী মক টেস্ট কিন্তু নিচ্ছি আমি। তোমরা যারা এর পিডিএফ নিতে চাইছো, পিডিএফ আমি কিন্তু গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে পিডিএফ নিয়ে কিন্তু তোমরা মক টেস্ট নিজেরা আগে দাও, তারপরে কিন্তু এখানে আবার চেক করো, তারপরে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে। চলো প্রথম মক টেস্ট দিয়ে তাহলে আমি শুরু করি। জিকে এর প্রথম মক টেস্ট, প্রথম প্রশ্নটি কি আছে না, পশ্চিমবঙ্গের জলবায়ু হলো, দেখো এই প্রশ্ন কিন্তু ডব্লিউবিসিএস এও এসেছে, তাহলে এই প্রশ্ন আসতেই পারে। প্রশ্নটা উত্তরটা কি হবে না, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু পশ্চিমবঙ্গের কিন্তু জলবায়ু, এবং এটা ডব্লিউবিসিএস এই কোশ্চেনটা এসেছে কিন্তু যে ওয়েস্ট বেঙ্গলের জলবায়ু কেমন, সেখানে কিন্তু এই অপশনটা ছিল, ঠিক আছে? যে ট্রপিক্যাল মনসুন টাইপ, তাহলে জলবায়ুটা কেমন, ট্রপিক্যাল মনসুন জলবায়ু, এটা কিন্তু মনে রাখতে হবে। চলো নেক্সট আমরা দেখে নিই, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের ভারতবর্ষের জলবায়ু কেমন, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। সেকেন্ড প্রশ্ন কি আছে না, পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে পেরিয়ার যে অভয়ারণ্য, এটি মনে রাখবে কেরালায় অবস্থিত। দেখো কেরালায় কয়েকটি ন্যাশনাল পার্ক, কয়েকটি অভয়ারণ্য মনে রাখতে হবে। যেমন সব থেকে ইম্পর্টেন্ট দেখতে পেলে তোমরা পেরিয়ার অভয়ারণ্য, এটাও ইম্পর্টেন্ট। এছাড়া কেরালার মধ্যে আছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, ঠিক আছে? এবং প্রশ্ন পড়ে যে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট কোথায় হয়েছিল? কেরালাতেই হয়েছিল। সাইলেন্ট ভ্যালি মুভমেন্টটা কিন্তু মনে রাখবে 1973 সালে কিন্তু হয়েছিল। এবং এই সাইলেন্ট ভ্যালি যে তোমার মুভমেন্টটা হয়েছিল, সেখানে মনে রাখবে একটি ড্যামকে তৈরি করা নিয়ে গাছ টাছ কাটতে চেয়েছিল, সেখানে অভয়ারণ্যকে নষ্ট করতে চেয়েছিল, যে কারণে কিন্তু এই মুভমেন্টটা হয়েছিল। মনে রাখবে সেই রিভারটার নামটা কিন্তু পড়ে কুন্তি পূজা, ঠিক আছে? কুন্তি পূজা। এই যে রিভারটা দেখতে পাচ্ছ, এই রিভারের উপরে ড্যাম কিন্তু নির্মাণ করতে চেয়েছিল, এবং পরবর্তীতে 1973 সালে কিন্তু এর জন্য কি হয়, মুভমেন্ট শুরু হয়। এবং তারপরে এই সাইলেন্ট ভ্যালিকে একটা ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয় 1985 সালে কিন্তু এটা কি হয়ে যায়, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। এই হিস্ট্রি কিন্তু পড়তে হবে, ইম্পর্টেন্ট পরিবেশের জন্য। এবং এই কেরালার মধ্যে আরো একটি ন্যাশনাল পার্ক আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তাহলে প্রশ্ন আসবে যে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত। তাহলে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই কিন্তু দেখে নেবে। এবং দেখো পশ্চিমবঙ্গে কতগুলি ন্যাশনাল পার্ক আছে, সবাই জানো যে 6টি ন্যাশনাল পার্ক আছে। তোমরা কমেন্টে জানাবে পশ্চিমবঙ্গে যে 6টা ন্যাশনাল পার্ক আছে তার নাম এবং কোন জেলায় অবস্থিত কোনটি, সেটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, তাহলে এটা আমাদের কিসের মধ্যে পড়ছে? আমাদের ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে? না কার মধ্যে পড়ছে? দেখো অনেক অপশন দিয়ে দিয়েছে, তো মনে রাখবে এখানে দেখো প্রত্যেক নাগরিকের একটি মৌলিক অধিকার, না ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে কিন্তু এটা পড়ছে না, ঠিক আছে? এটা কার মধ্যে পড়ছে? ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে না, এটা কার মধ্যে পড়ছে না, ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ছে, ঠিক আছে? ফান্ডামেন্টাল ডিউটি বলতে মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে, কিন্তু সাধারণ কর্তব্য নয়, ঠিক আছে? বা আইনি অধিকার নয়। তাহলে এটা কি বললাম, ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইট কিন্তু নয়। ফান্ডামেন্টাল ডিউটিস মধ্যে কিন্তু পড়ছে। এবারে ফান্ডামেন্টাল ডিউটি থেকে কয়েকটা প্রশ্ন বলছি যেগুলো পরীক্ষা আসতে পারে। প্রথম প্রশ্ন, ফান্ডামেন্টাল ডিউটিটা আমাদের যখন সংবিধান ছিল, সংবিধান যখন তোমার কার্যকর হলো, সেই সময় কিন্তু, বা যখন সংবিধান প্রণয়ন হলো, সেই সময় কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি বলে কিছু ছিল না। ফান্ডামেন্টাল ডিউটিটা পরবর্তীতে অ্যাড করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে।
যখন 1976 সালে এই যে ফান্ডামেন্টাল ডিউটিটাকে অ্যাড করা হলো, কতগুলি ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছিল না, মনে রাখবে এই 1976 সালে 10টি ফান্ডামেন্টাল ডিউটিকে কিন্তু অ্যাড করা হয়েছিল। পরবর্তীতে 2002 সালে, মনে রাখতে হবে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে আরো একটি ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়, দিয়ে বর্তমানে কিন্তু 11টি, ঠিক আছে, 11টি কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি আছে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটি ইন আওয়ার কান্ট্রি, 11, ঠিক আছে, 11টি। বোঝা গেল? আচ্ছা, এই যে ফান্ডামেন্টাল ডিউটি, এটা কত নম্বর আর্টিকেলে আছে না 51A, 51A এই সংবিধানের আর্টিকেলে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে। ফান্ডামেন্টাল ডিউটি কোন কমিটির সুপারিশ দিয়েছিল, ফান্ডামেন্টাল ডিউটির কথা বলেছিল না শরণ সিং কমিটি, মনে রাখতে হবে শরণ সিং, ঠিক আছে, কমিটি, ঠিক আছে, শরণ সিং কমিটির সুপারিশে মনে রাখবে ফান্ডামেন্টাল ডিউটিকে আমাদের সংবিধানে কিন্তু অ্যাড করা হয়েছিল। প্রথম অ্যাড করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976, সেখানে কিন্তু 10টি অ্যাড করা হয়। পরবর্তীতে 86তম অ্যামেন্ডমেন্ট 2002 সালে আবার একটি অ্যাড করা হয়। তাহলে বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটি কতগুলি আছে? 11টি আছে, এবং আমার ভারতের সংবিধানের 51A তে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটির কথা কিন্তু বলা আছে। চলো নেক্সট প্রশ্ন আমি দেখে নিই কি আছে। দেখো, পড়লে একটু ডিটেলসেই পড়তে হবে, সিম্পল ওয়েতে পড়ে নিলে তোমার আলটিমেট কিছু লাভ হবে না। দেখো সায়েন্সের কোশ্চেন, 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার এর মান সমান কার সঙ্গে সমান? এখানে অপশন দিয়ে দিয়েছে। তো মনে রাখবে 1 ন্যানোমিটার সমান 10 অ্যামস্ট্রমের মধ্যে, কিন্তু 10 অ্যামস্ট্রম, 10 অ্যামস্ট্রম। তো এখান থেকে বিসিএস এ যে প্রশ্নগুলো এসেছে একটা একটা করে লিখছি, মন দিয়ে শোনো। প্রথম যেটি প্রশ্ন আসবে যে দেখো 1 আমি বললাম 1 অ্যামস্ট্রম, 1 অ্যামস্ট্রম সমান কত মিটার? যদি বলা হয় 1 অ্যামস্ট্রম সমান কত মিটার, মনে রাখবে 10 টু দি পাওয়ার 10 মিটার, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 10 মিটার হচ্ছে 1 অ্যামস্ট্রম সমান 10 টু দি পাওয়ার 10 মিটার, সরি -10 মিটার, হ্যাঁ, 10 টু দি পাওয়ার -10। উল্টা যদি হয় যে 1 মিটার সমান কত অ্যামস্ট্রম, 1 মিটার সমান মনে রাখবে 10 টু দি পাওয়ার 10, তখন কিন্তু -10টা হবে না। একই রকম ভাবে যদি বলা হয় 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান কত মিটার, 1 ন্যানোমিটার সমান দেখো আমরা দেখলাম যে 1 ন্যানোমিটার সমান 10 অ্যামস্ট্রম আছে, তাহলে কি হবে? একটা জিরো কমে যাবে না, মানে 10 টু দি পাওয়ার -9 মিটার, 10 টু দি পাওয়ার কি হবে? -9 মিটার। একই রকম যদি ঘুরিয়ে বলে যে 1 মিটার সমান কত ন্যানোমিটার, ঘুরে যাবে, বললাম উল্টে যাবে, জাস্ট কি হবে? 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার, ঠিক আছে। এই প্রশ্ন কিন্তু WBCS এ এসেছে, SSC তেও এসেছে, অবশ্যই কিন্তু এটা তোমরা দেখে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই পরের প্রশ্ন কি আছে না, অ্যান্টিবডি উৎপন্ন করে। তাহলে অ্যান্টিবডি উৎপন্ন করে কে? অস্থিমজ্জা, প্লাজমা এবং লসিকা, যকৃৎ এবং বৃক্ক। তোমরা রাখবে অ্যান্টিবডি আমাদের মেইনলি উৎপন্ন হয় এই লসিকা এবং প্লাজমার মধ্যে। তোমরা নিশ্চয়ই শুনেছো টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, যে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু অ্যান্টিবডি উৎপন্ন করে। এবং অ্যান্টিবডি যদি বলা হয় কোন ব্লাড গ্রুপ, তখন কিন্তু মনে রাখবে যে দেখো আমরা জানি যে হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুশকণিকা, ঠিক আছে, যে শ্বেত রক্তকণিকা আছে না, শ্বেত রক্তকণিকা মনে রাখবে ও কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে পারে। ক্লিয়ার? চলো তাহলে আমি বললাম টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট পরীক্ষায় কিন্তু এসেছে, আমি লিখেই দিই তোমাদের, নাহলে তোমরা মনে রাখতে পারবে না, ঠিক আছে। তোমরা এক্সট্রা পয়েন্ট গুলো দরকার পড়লে নোট ডাউন করে নিবে। আমার ওই যেটা আমি দেবো তোমাদেরকে পিডিএফটা প্রিন্ট আউট বের করে, যে এক্সট্রা পয়েন্ট গুলো বলবো অবশ্যই কিন্তু নোট ডাউন করবে, কারণ পরীক্ষায় এগুলো একটা একটা করে এসেছে। টি লিম্ফোসাইট, লিম্ফোসাইট, ঠিক আছে, এবং বি লিম্ফোসাইট, ঠিক আছে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এগুলো সবই কিন্তু অ্যান্টিবডি উৎপন্ন করে। ক্লিয়ার? চলো এরপরে আমরা দেখে নিই নেক্সট প্রশ্ন কি আছে না, তিতুমিরের আসল নাম কি? না তিতুমির, মনে পড়ছে যে বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল তিতুমির, তার আসল নাম পরীক্ষায় অনেকবারই আসে এবং তোমরা সবাই এটা পারবে আই থিঙ্ক।
মীর নিসার আলী, ঠিক আছে, সৈয়দ মীর নিসার আলী তিতুমিরের কিন্তু আসল নাম বা প্রকৃত নেম, যেটা পরীক্ষায় আসে। এই যে মীর নিসার আলী, ইনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ঠিক আছে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রাখবে বসিরহাটে। ঠিক আছে, কোথায় না বসিরহাট, বসিরহাটে জন্মগ্রহণ করেছিলেন। নর্থ 24 পরগনা, মানে উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনা। ঠিক আছে, নর্থ 24 পরগনা, এখানে মনে রাখবে তিতুমিরের কিন্তু জন্ম হয়েছিল কোথায় না এই বসিরহাটে। নেক্সট প্রশ্ন এবং পরের প্রশ্ন আমরা দেখে নিই। দেখো, লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন কে সভাপতিত্ব করেন? তাহলে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? মনে রাখবে লোকসভার স্পিকার বা লোকসভার যে অধ্যক্ষ, সেই কিন্তু তোমার এই লোকসভা এবং রাজ্যসভার যে যৌথ অধিবেশন হবে সেই অধিবেশনে সভাপতিত্ব করবে। দেখো, এখান থেকে কিছু জিনিস তোমাদের জানতে হবে। প্রথম যেটি, যে যে যৌথ অধিবেশন, মানে যেটাকে আমরা জয়েন্ট সিটিং বলি, ইংরেজিতে বলা হয় কি না জয়েন্ট সিটিং। জয়েন্ট সিটিংটা কেন হয়? ঠিক আছে, জয়েন্ট সিটিংটা কেন হলো জয়েন্ট সিটিংটা? মনে রাখবে জয়েন্ট সিটিংটা হয়েছে যদি কোনো একটা বিল মানে পাস হচ্ছে না, ঠিক আছে, তখন মনে রাখবে ডেডলক সিচুয়েশনে কিন্তু কি হয় না জয়েন্ট সিটিং বসা হয়। এবার প্রশ্ন এসেছে বিসিএস এর প্রশ্ন, ডব্লিউবিসিএস এর প্রশ্ন, যে জয়েন্ট সিটিং কে কে সামন করতে পারে, কে ডাকতে পারে? ঠিক আছে, তাহলে জয়েন্ট সিটিং সামন বাই কে ডাকে না প্রেসিডেন্ট ডাকতে পারে। মন দিয়ে শুনবে, যেগুলো বলবো সেগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। জয়েন্ট সিটিং কত নম্বর আমাদের সংবিধানের আর্টিকেলে আছে না আমাদের আর্টিকেল হচ্ছে 108 মধ্যে বলা আছে কি জয়েন্ট সিটিং এর কথা বলা আছে। 110 মানি বিল, মনে রাখবে এরই 110 যদি বলে তখন কি মনে রাখবে যে মানি বিল আছে, মানি বিল। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, সবই কিন্তু অবশ্যই দেখে নেবে। শুধু আমরা যে প্রশ্ন এসেছে সেটা করে বেরিয়ে গেলাম কিন্তু আলটিমেট কিছু লাভ হবে না। একটু এক্সট্রা পয়েন্ট জানো তবেই তো তোমাদের ইন্টারেস্টিং লাগবে না। আচ্ছা, জলে জীবাণু গঠিত দূষণের ফলে যে রোগ সৃষ্টি হয় তা হলো, মনে রাখবে হেপাটাইটিস যে রোগ, এটা কিন্তু হয়। ব্ল্যাকফুট রোগ, মানে ব্ল্যাকফুট ডিজিজ যেটা বা ব্ল্যাকফুট যেটা রোগ আছে, এটি আর্সেনিক দূষণের ফলে হয়। কার ফলে না আর্সেনিক দূষণের ফলে কিন্তু এই ব্ল্যাকফুট ডিজিজটা হয় বা আর্সিনোকোসিস রোগটা হয়। ঠিক আছে, আচ্ছা, মিনামাটা রোগ, মনে রাখবে এটা হচ্ছে পারদ দূষণের ফলে বা মার্কারি দূষণের ফলে। এবং পরীক্ষায় তোমাদের WBPSI এসেছিল যে কোন মার্কারি, ইথাইল মার্কারি, মিথাইল মার্কারি, এরকম অপশন দিয়ে দিল। মনে রাখবে এটা কিন্তু মিনামাটা থেকে মিথাইল, ঠিক আছে, মিথাইল মার্কারি, মনে থাকবে মিথাইল মার্কারি দূষণের ফলে যে রোগটি হয় তার নাম কি মিনামাটা রোগ। এই মিনামাটা রোগে মনে রাখবে আমাদের স্নায়ুতন্ত্র, আমাদের নার্ভাস সিস্টেম কি ক্ষতিগ্রস্ত হয়। চলো এরপর দেখে ডিসলেক্সিয়া রোগটা যেটা হয় সেটা হচ্ছে লেড বা সীসা দূষণের ফলে হয়। ঠিক আছে, সীসা দূষণ যদি হয় তখন কি হবে না ডিসলেক্সিয়া রোগটা হবে। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নিই পরের প্রশ্ন কি আছে। আমাদের ভারতবর্ষের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটা? তাই আমাদের ভারতবর্ষের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি? আর্যভট্ট, ভাস্কর 1, অ্যাপেল, চন্দ্রযান 1। মনে রাখবে প্রথম যেহেতু কমিউনিকেশন স্যাটেলাইট বলেছে তখন কিন্তু কি হবে না অ্যাপেল। এবারে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে অ্যাপেলের ফুল ফর্মটা কি। ক্লিয়ার? এই অ্যাপেল বলতে ওই মোবাইল অ্যাপেল নয় কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে কমিউনিকেশন একটা স্যাটেলাইট আমাদের ভারতবর্ষ। ঠিক আছে, এবারে এটা 1981 সালে কিন্তু লঞ্চ হয়েছিল। কত সালে? 1981 সালে। আচ্ছা, এটা হচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট। যদি বলা হয় যে আমাদের ভারতবর্ষের প্রথম স্যাটেলাইট কোনটা, আমাদের ভারতের, ঠিক আছে, ভারতের প্রথম স্যাটেলাইট, আমাদের ভারতবর্ষের প্রথম স্যাটেলাইট মনে রাখবে কি হবে না আর্যভট্ট। ঠিক আছে, যেটা 1975 সালে লঞ্চ হয়েছিল। কোথা থেকে না ইউএসএসআর, রাশিয়া থেকে লঞ্চ হয়েছিল। ইউএসএসআর বা রাশিয়া থেকে লঞ্চ হয়েছিল আমাদের ভারতবর্ষের প্রথম স্যাটেলাইট। ঠিক আছে, সেটি কি না আর্যভট্ট। পরের প্রশ্ন আমরা দেখে নিই।
আচ্ছা, রান্নার গ্যাস লিক করলে যে গন্ধ পাওয়া যায়, অ্যাকচুয়াল রান্নার গ্যাসে কি থাকে? রান্নার গ্যাসে থাকে না এলপিজি থাকে। এলপিজি যেটাকে আমরা বলি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ফুল ফর্ম আছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ফুল ফর্ম লিখে নেবে সব, আমি লিখছি না। এবারে এলপিজির মধ্যে যে একটা গন্ধ পাওয়া যায়, এলপিজি লিক করলে দেবে একটা গন্ধ পাওয়া যায়, অ্যাকচুয়ালি এলপিজির কোনো গন্ধ নেই। তাহলে গন্ধ দেওয়া হয় কিছু একটা দেওয়া হয়, সেটা কি না এই যে ইথাইল মার্ক্যাপটন দেওয়া হয়। ঠিক আছে, ইথাইল মার্ক্যাপটন কি করা হয়, রান্নার গ্যাসের মধ্যে দেওয়া হয় যাতে লিক করলে মানুষ বুঝতে পারে, নাহলে কি ধরো লিক করেই যাচ্ছে, তখন তোমার ঘরে কি হবে, আগুন ধরে যাবে। ঠিক আছে, তোমাকে তো বুঝতে হবে না, তার জন্য কি করা হয় না ইথাইল মার্ক্যাপটন দেওয়া হয়। এবারে দেখো, তাহলে এলপিজি এটা বললাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। প্রশ্ন এসেছে যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে কি কি থাকে। ঠিক আছে, কি কি মনে রাখবে, এর হচ্ছে যদি বলা হয় প্রধান উপাদান কি না বিউটেন। এর প্রধান উপাদান যদি বলা হয় প্রধান, ঠিক আছে, প্রধান কি বিউটেন। বিউটেন বাট থাকে মনে রাখবে প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, এই তিনটাই কিন্তু থাকে। প্রোপেনও থাকে, বিউটেনও থাকে, এবং সেই সঙ্গে সঙ্গে কি থাকে আইসোবিউটেন। এগুলো কিন্তু মনে রাখবে এলপিজি গ্যাসের মধ্যে থাকে। আর প্রধান বললাম কি, প্রধান উপাদানটা কি বিউটেন। ক্লিয়ার? ঠিক একই রকম সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এর প্রধান উপাদান মনে রাখবে কি না মিথেন। ঠিক আছে, এর প্রধান উপাদান কি মিথেন, CH4 যেটা। ঠিক আছে, মিথেন CH4। ঠিক আছে, আলিয়া সৃষ্টি করে যেটা, ভূতের আলো যেটা। চলো নেক্সট আমরা দেখে নিই পরের প্রশ্ন কি ছিল। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে কোন সালে ভারতরত্ন, যেটা আমাদের ভারতবর্ষের সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড, বর্তমানে আমাদের ভারতবর্ষের সব থেকে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোনটি, সেটি হচ্ছে ভারতরত্ন। আর পদ্মবিভূষণ এইটা কবে চালু হয়েছে, ভারতরত্ন এবং পদ্মবিভূষণ কবে চালু করা হয়েছে, 1954 সালে। ঠিক আছে, প্রথম কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড বা পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়। ক্লিয়ার? এবার এই যে ভারতরত্ন অ্যাওয়ার্ড, এটা থেকে পরীক্ষায় বেশি আসে। 1954 সালে যখন দেয়া হয় প্রথম, কে কে পেয়েছিল, মানে তিনজন ব্যক্তি পেয়েছিল। একটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। আচ্ছা, আর কে পেয়েছে না সিভি রমন, চন্দ্রশেখর ভেঙ্কট রমন, এবং তোমার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই তিনজন ব্যক্তিকে মনে রাখবে প্রথম কিন্তু ভারতরত্ন দেওয়া হয় 1954 সালে। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ফোর্ট উইলিয়াম দুর্গের নতুন নাম রাখা হয়েছে, কি নাম রাখা হয়েছে মনে রাখবে, নতুন নাম রাখা হয়েছিল কি নাম, বিজয় দুর্গ। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এসেছে, ইম্পর্টেন্ট করে নিতে হবে। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথম আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে। মনে রাখবে প্রথম আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন এই যে রিও ডি জেনেরিও শহরে, এইখানে এই ব্রাজিলের, এটা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে কত সালে, 1992 সালে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট তোমার অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 19 দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল যাতে পরিবেশকে রক্ষা করা যায়। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। তন্দুরি চিকেন এবং ডাল মাখানি ভারতের কোন অঞ্চলের রন্ধন শৈলীর প্রতীক। মনে রাখবে এই যে তন্দুরি চিকেন, ডাল মাখানি, এটা হচ্ছে পাঞ্জাবি এবং উত্তর ভারতের এটা কিন্তু রন্ধনের একটা তোমার শৈলী আর কি। তাহলে এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু পাবে তোমরা, যেগুলো একটু ওয়ার্ড টাইপের মনে হবে কিন্তু পরীক্ষা আসবে। সোমাশিলা ড্যাম বা বাঁধ, সোমাশিলা বাঁধ প্রথম প্রশ্ন, এটা কোন নদীর উপরে না, এটা পেন্নার রিভার। ঠিক আছে, পেন্নার রিভারের উপরে কিন্তু এই ড্যামটি আছে। কোন রিভারের উপরে, পেন্নার রিভারের উপরে। কোথায় আছে না অন্ধ্রপ্রদেশে আছে। অন্ধ্রপ্রদেশের কোথায়, অন্ধ্রপ্রদেশের তোমরা নিশ্চয়ই জানো নেল্লোর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, নেল্লোর ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু দেখতে পাবে কি এই সোমাশিলা ড্যাম বা নেল্লোর ডিস্ট্রিক্ট আবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটাকে বলা হয় শ্রিম ক্যাপিটাল অফ ইন্ডিয়া। মানে প্রচুর পরিমাণে চিংড়ির চাষ হয় এখানে আর কি, ওই জন্য বলা হয় শ্রিম ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে আমাদের ইন্ডিয়ার শ্রিম ক্যাপিটাল কাকে বলা হয় না নেল্লোর ডিস্ট্রিক্টকে বলা হয়। চলো নেক্সট আমরা কি আছে দেখে নিই।
নেক্সট প্রশ্ন দেখো, এটা নেওয়া হয়েছে তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে। কি বলছে? পারাক। পারাক এই যে ফুল ফর্মটা কি? তো এর ফুল ফর্ম দেখো, মনে রাখবে কিছু জিনিস একটা দেখো বেসিক তোমার মনে রাখলেই কিন্তু উত্তর করা যায়। আগে বলো, এই যে আমাদের এডুকেশনের কথা বলা হয়েছে, যে এডুকেশন বাচ্চাদেরকে কিভাবে এডুকেশনটা দেওয়া হবে, মনে রাখবে বাচ্চাদেরকে কখনো রিসার্চ টিচার সিবিজিবি কিন্তু বলেনি। বাচ্চাদের এডুকেশনটা কেমন হবে না, হলিস্টিক ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট একটা সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট, সবকিছু ডেভেলপমেন্ট বলা হবে। তো এই যে হলিস্টিক ডেভেলপমেন্ট, এখান থেকে তোমরা কিন্তু ইজিলি উত্তর করে আসতে পারবে। তাহলে এটাই হয়ে যাবে কি সঠিক উত্তর, অপশন সি। অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নাকি না, পারফরম্যান্স অ্যাসেসমেন্ট, রিভিউ এন্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। ডেকাথলনের মোট কয়টি বিভাগ থাকে? তাহলে ডেকাথলন, এই যে ডেকাথলন, এখানে মনে রাখবে টোটাল 10টি বিভাগ থাকে। ঠিক আছে? এবং প্রশ্ন এসেছে যে মডার্ন ডেকাথলন কবে হয়েছে? 1912 সালে। ঠিক আছে? কোথায় হয়েছিল না, স্টকহোমে। স্টকহোমে মনে রাখবে প্রথম কিন্তু এই মডার্ন ডেকাথলন কিন্তু হয়েছে। কি মডার্ন? ঠিক আছে, মডার্ন ডেকাথলন 1912 সালে কিন্তু প্রথম হয়েছিল। কোথায়? স্টকহোম, যে তোমার অলিম্পিকে এনে কিন্তু প্রথম গেমটা কিন্তু হয়েছিল। চলো এরপরে আমরা দেখে নিই। আচ্ছা, ভারতের দরিদ্র পরিবারের জন্য কোন পদ্ধতি ভিত্তিতে পরিবার চিহ্নিত করা হয়? তাহলে যে পোভার্টি লাইন, ঠিক আছে, পোভার্টি লাইনকে চিহ্নিত কিভাবে করা যাবে? দেখো প্রথমে অপশন দিয়েছে মাথাপিছু জিডিপি। মাথাপিছু জিডিপি তে কখনো কিন্তু পোভার্টি লাইন হয় না, তাহলে কেটে দিলাম। সাক্ষরতার হার, সাক্ষরতাতে তুমি পোভার্টি কি করে পাবে? যে শিক্ষিত সেই কি ধনী? এরকমটা নাও হতে পারে, তোমরা অনেক শিক্ষিত আছো বাট তোমরা ধনী নয়, তাহলে এই ব্যাপারটা প্রথমেই কেটে গেল। আচ্ছা, সম্পত্তির মালিকানা, সম্পত্তির মালিকানা দিয়ে কখনো কিন্তু তার পোভার্টি লাইন তোমার চিহ্নিতকরণ করা হয় না, এটাও কিন্তু কাটা। তাহলে কোনটি পড়ে থাকলো না, ক্যালোরি। তুমি কত পরিমাণ ক্যালোরি ইনটেক করছো একদিনে, ঠিক আছে, ক্যালোরি কত পরিমাণ গ্রহণ করছো, এবং মাসিক যে মাথা পিছু ব্যয় কত, আয় নয় কিন্তু। অনেকে কিন্তু ভাবে যে পোভার্টি লাইনটা আয়ের উপরে, না, আয় বেশি হতে পারে কারো, কিন্তু তার ব্যয়টা কত ডেলি, ঠিক আছে, ব্যয়ের উপরে কিন্তু পোভার্টি লাইনটা কিন্তু তোমার নির্ণয় করা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি তোমাদের যদি বলো, তোমরা এই চ্যাপ্টারটা কিন্তু আমি তোমাদের পড়িয়ে দেবো, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি আছে দেখি আমরা। নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, যে সাফ আন্ডার 17 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে কে? মনে রাখবে এটি জিতেছে আমাদের ভারতবর্ষ। ঠিক আছে, কাকে হারিয়ে? না, হারিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশকে হারিয়ে সাফ আন্ডার 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ, ওমেন্স চ্যাম্পিয়নশিপ কিন্তু জিতেছে। ক্লিয়ার? তাহলে এই ছিল আজকের 20টা প্রশ্ন।